দেশের ৩টি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। সেই উন্মাদনা আবারও ফুটবলে দেখতে চান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোহামেডান ক্লাবের নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে সাক্ষাৎ শেষে এই ইচ্ছার কথা জানান তিনি। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, তারকা খ্যাতি কাজে লাগিয়ে রাজনীতির মাঠে আসা উচিত নয়। মুমিনুর রিপনের ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন পর মোহামেডান ক্লাব প্রাঙ্গণে জমেছিল তারার মেলা। নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। জমে ওঠা ক্লাব প্রাঙ্গণের মতো ক্রীড়াঙ্গনেও হারানো সেই উন্মাদনা আবারও দেখতে চান মির্জা ফখরুল। আমরা খেলাধুলাকে আমাদের অন্তরে ধারণ করি। আমি এখনো সুযোগ পেলে মাঠে খেলা দেখতে যাই, এবং যদি আবাহনী মোহামেডানের ফুটবল খেলা হয় তাহলে আবার দেখতে যাব, কারণ এগুলো আমাদের প্যাশন। আমরা ছোট থেকে গড়ে উঠেছি এই ধরনের আপনার আনন্দ উপভোগ করার মধ্য দিয়ে। আমরা ওই দৃশ্য দেখতে চাই যে মোহামেডান ক্লাব আর আবাহনীর খেলা ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে হচ্ছে, আর বাইরে মারামারি করছি আমরা, ঠিক না? অনুষ্ঠানে বেশিরভাগ অতিথি রাজনীতিবিদ হলেও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার পরামর্শ দিয়েছেন রুহুল কবির রিজভী। প্রখ্যাত ক্রিকেটার আমাদের এই দেশে, সে আমাকে টেলিফোন করেছিল, আমি নির্বাচন করতে চাই বিএনপি থেকে, কিন্তু পরে দেখলাম সে আরেকটি রাজনৈতিক দল থেকে সে নির্বাচন করে এমপি হয়েছে। তারপর মনে হয়েছে নানাভাবে চাপ প্রয়োগ করে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার দিকে। এটা কেন? এটা তো হতে পারে না। খেলা ছাড়ার পর রাজনীতিতে আসা বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রীও চান খেলাধুলাকে প্রভাবমুক্ত রাখতে। আমরা সকল রাজনৈতিক বৈষম্য দূর করে আমরা সকলেই ক্রীড়াঙ্গনের যারা সংগঠক রয়েছেন, যারা খেলাধুলাকে পছন্দ করেন, সেই মানুষগুলোকে দিয়ে আমরা আগামীর ক্রীড়াঙ্গন সাজাবো। দীর্ঘদিন অবহেলায় থাকা মোহামেডান ক্লাবকে নতুন উদ্যমে সাজাতে নতুন পরিচালনা পর্ষদকে পরামর্শ দিয়েছেন অতিথিরা। মুমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের অংশে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী। সকালে গুলশানে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেন। রাষ্ট্রদূত অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ইসরায়েলের ফাঁদে পা দেয়নি, কিন্তু ট্রাম্প এই ফাঁদে পা দিয়েছে। এটা শুধু একটা যুদ্ধ না, ভৌগোলিক ও সাংস্কৃতিক বিষয়ে আগ্রাসন। যুক্তরাষ্ট্র যুদ্ধের কোনো নিয়মনীতি না মেনে স্কুল, আবাসিক ভবন, এমনকি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে, যা যুদ্ধ অপরাধের শামিল। তাদের এবারের আক্রমণ শুধু যুদ্ধ নয়, উদ্দেশ্য বিশ্বের মুসলমানকে ধ্বংস করা। এই আমেরিকা এখন যুদ্ধ থেকে পালানোর চেষ্টা করছে বলে সাংবাদিকদের জানান রাষ্ট্রদূত। ট্রাম্প যুদ্ধে নিজেকে বিজয়ী ঘোষণা করেছে, তাতে ইরানের কিছু আসে যায় না। বিজয় মুসলমানদেরই হবে বলে জানান ইরানি রাষ্ট্রদূত। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তীব্র হওয়ার সাথে সাথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিনই একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। গত ফেব্রুয়ারির শেষ দিন থেকে ইরানের ওপর আমেরিকা ইসরায়েলের হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের সাথে চট্টগ্রামের ফ্লাইট প্রতিদিনই ব্যাহত হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত 28 ফেব্রুয়ারি হতে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থায় সর্বশেষ 4টি সহ চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক রুট সহ 222টি ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে কর্মরত চট্টগ্রামের প্রবাসীরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। পাহাড়ে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে AN-26 মডেলের একটি রুশ সামরিক বিমান। এতে বিমানটির 6 ক্রু সহ 29 জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। তাস নিউজ জানায়, মঙ্গলবার রাত 3টার দিকে রাশিয়ার ক্রিমিয়ায় ওই দুর্ঘটনা ঘটে। বিমানটি 29 আরোহী নিয়ে
রুটিন মহড়ায় বেরিয়েছিল। ওরা কিছুক্ষণের পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরই জানা যায় বিমানটি ক্রিমিয়ার কাছে পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে। খবর পেয়েই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। রাশিয়ার দাবি, যান্ত্রিক গোলযোগের কারণেই দুর্ঘটনা। তবে ব্ল্যাক বক্স উদ্ধার না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো কিছু বলতে পারছে না সেনাবাহিনী। রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি সংকট না কাটলেও গ্রাহকদের ভোগান্তি কিছুটা কমেছে। আগের চেয়ে কিছুটা কম সময়ে তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। লাইনে দাঁড়ানোর ভোগান্তিতে বেগ পেতে হচ্ছে অফিসগামী নগরবাসীর। আর রাইড শেয়ার চালকরা পড়েছেন বেশ বিপাকে। এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে, তেল নিয়ে কাজাখস্তান থেকে $76 প্রতি ব্যারেল ডিজেলের প্রস্তাব পাওয়া গেছে। তামজিদ সুমনের রিপোর্ট। এপ্রিলে জ্বালানি মূল্য বাড়ছে না কিংবা তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক আছে, সরকারের এমন বক্তব্যেও স্বাভাবিক হয়নি জ্বালানি সরবরাহ পরিস্থিতি। পেট্রোল পাম্পগুলোর একই চিত্র। দীর্ঘ লাইনে অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। তবে অপেক্ষার সময়টা একটু কমেছে। কদিনের তুলনায় বুধবার কম সময় অপেক্ষা করে তেল সংগ্রহ করেছেন গ্রাহকরা। 1.5 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে তেলটা পাইলাম, বুঝছেন, আমার একটু ভালো লাগছে, পাইছি। তো আমাদের দেশে তো তেল অকটেন উৎপাদন হয়, কেন এটা কি সিন্ডিকেট কোনো, নাকি সরকার কোনো কিছু করতে পারছে না, মেনটেনেন্স করতে পারছে না বুঝতে। আজও রেশনিং করে তেল দিচ্ছে পাম্পগুলো। সর্বোচ্চ 600 টাকার তেল পাচ্ছেন বাইক চালকরা, আর গাড়ি ভেদে 20 লিটার পর্যন্ত দেয়া হচ্ছে তেল। ধরেন অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, একটু সময় ব্যয় হচ্ছে। আমার তো পাঠা ওভার চালাই, তো আমার প্রতিদিন নেওয়ার লাগে, তাই আমার ওই হয়তো 4 লিটার প্রতিদিনই খরচ হয়ে যায়। মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টা, আজকে তাও 2 ঘন্টা পাইলাম। পাম্প কর্তৃপক্ষ বলছেন, স্বাভাবিকের তুলনায় চাহিদা বাড়লেও পর্যাপ্ত সরবরাহ নেই ডিপোতে। আজকে 9000 লিটার তেল আসছে, এটা আমার বিক্রি করতে করতে হয়তো বড় জোর আপনার 8টার ভিতরে শেষ হয়ে যাবে, 8টা বা 8:30 বা 9টা। বুধবার জ্বালানি নিয়ে সুখবর দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। কাজাখস্তান থেকে $76 প্রতি ব্যারেল ডিজেলের প্রস্তাব পাওয়া গেছে বলে জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব। প্রস্তাবটা পেয়েছি, এখন সেটা তো এটা প্রস্তাব পেলেই হবে না, সে প্রক্রিয়াগুলো শেষ করার পরে যতক্ষণ পর্যন্ত উনি সরবরাহ না করছে ততক্ষণ পর্যন্ত তো আমরা বলতে পারবো না। এবং তারা যত চাহিদা আমাদের থাকবে সে পরিমাণে কি সরবরাহ করতে পারবে এরকম আশ্বাস? না, এটা একটা নির্দিষ্ট পরিমাণ প্রস্তাব পেয়েছি আর কি আমরা। সেটা কি গ্রহণ করব? তবে প্রস্তাবগুলোর প্রক্রিয়া সম্পূর্ণ করার বিষয় রয়েছে জানিয়ে জ্বালানি বিভাগ বলছে, দেশটি 1 লাখ মেট্রিক টন তেল সরবরাহ করতে পারবে। ঢাকাসহ সারা দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকটে বিপাকে যানবাহন চালক ও মালিকরা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার অভিযোগ ক্রেতাদের। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা। রাজবাড়ীতে রোদ উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। এতে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের চালকরা। নেত্রকোনা জেলা সদর সহ সকল উপজেলায় জ্বালানি সংকট ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রভাব পড়েছে জনজীবন ও পরিবহন খাতে। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না তেল। পাশাপাশি শহরের বেশ কয়েকটি ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ না থাকায় তা বন্ধ রাখতে হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক সংলগ্ন পাম্পগুলোতে সকাল থেকেই মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের চালকরা তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটোছুটি করছেন। অনেক পাম্পে তেল নেই, সাইনবোর্ড ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছে। ইরান যুদ্ধের কারণে অতিরিক্ত দামে জ্বালানি তেল কেনায় যে সংকট তৈরি হয়েছে তা নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে এনবিআর ভবনে সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি এবং আসছে 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা শেষে তিনি কথা জানান। মন্ত্রী বলেন, ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা ভাবছে সরকার। এতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কাজ চলছে। বাজেটে নারী, শিশু ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ভর্তুকি সহ সুযোগ সুবিধা বাড়ানো হবেও জানিয়ে তিনি জানান, বাজেট প্রণয়নে সর্বস্তরের মানুষের কথা ভাবা হচ্ছে। দেশে বিনিয়োগের পরিবেশে আস্থা সৃষ্টি করা জরুরি উল্লেখ করে মন্ত্রী বলেন, সার্বিকভাবে কর্মসংস্থান সৃষ্টিতে সরকার গুরুত্ব দিচ্ছে। মূল হচ্ছে আমরা ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না,
তো এটা করতে গেলে তো আমার বিনিয়োগের যাতে আকৃষ্ট হয়, বিনিয়োগ যাতে আকৃষ্ট হয় দেশি বিদেশি, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়, তো সেটা মাথায় রেখে বাজেটটা করতে হবে যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশের উপর আস্থা রাখতে পারে। খাল খনন কর্মসূচিতে অংশ নিতে এপ্রিলে ফেনী ও ঝিনাইদহ যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এ সংক্রান্ত এক বৈঠক শেষে একথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। মন্ত্রী জানান 180 দিনের কার্যক্রমকে ত্বরান্বিত করতে বৈঠকে আলোচনা হয়েছে। 20,000 কিলোমিটার খাল খনন করা সরকারের লক্ষ্য জানিয়ে মন্ত্রী বলেন, নানা প্রতিবন্ধকতা আছে, সেগুলো কাটিয়েই লক্ষ্য পূরণ করা হবে। খাল, নদী, জলাশয় যেন কেউ দখল করতে না পারে সেই নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের বাজারে বেড়েছে সোনার দাম। তেজাবি স্বর্ণের মূল্য বাড়ায় এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আজ থেকে 3,276 টাকা বেড়ে 2,44,700 টাকা থেকে 2,47,967 টাকায় দাঁড়িয়েছে। বাজুসের তালিকা অনুযায়ী 22 ক্যারেট সোনার প্রতি ভরি 2,47,967 টাকা এবং 21 ক্যারেট প্রতি ভরি সোনার দাম 2,36,741 টাকা। আর 18 ক্যারেট সোনার প্রতি ভরির দাম 2,02,884 টাকা এবং সনাতন পদ্ধতির সোনার গয়নার মূল্য প্রতি ভরি 1,65,779 টাকা। ঝড়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পীরের বাজার সহ আশপাশের এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। আকস্মিক এই ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সকালে হঠাৎ শুরু হওয়া কয়েক মিনিটের এই ঝড়ে বাজারের ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ির চাল উড়ে যায় এবং উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা এবং বিদ্যুতের খুঁটি। স্থানীয়রা জানায়, ঝড়ের পর থেকে বিভিন্ন এলাকা থেকে ক্ষয়ক্ষতির খবর আসছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর তথ্য সংগ্রহ করছে। ফ্যাসিবাদী আমলে দেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনতে মালয়েশিয়া, হংকং ও আরব আমিরাতের সাথে চুক্তি অনুমোদন করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আরও 7টি দেশের সাথে চুক্তি সম্পন্নের বিষয়টি প্রক্রিয়াধীন। তিনি বলেন, জনগণের অর্থ ফিরিয়ে এনে জনগণের প্রয়োজনে ব্যবহার নিশ্চিত করাই এই সরকারের দায়িত্ব। জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার। প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। গণমানুষের নির্বাচিত প্রতিনিধিদের কথা বলার জায়গা সংসদের প্রথম অধিবেশনের 6ষ্ঠ দিনের শুরুতেই প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, অন্তর্বর্তী সরকারের করা শ্বেতপত্রের তথ্য অনুযায়ী 2009 থেকে 23 সাল পর্যন্ত ফ্যাসিবাদী আমলে গড়ে প্রতি বছর 1.8 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছিল, যা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। 9 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ ছিল আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার। যেভাবেই হোক, যেই পদক্ষেপ গ্রহণ করলে জনগণের অর্থ ফেরত আসবে, আপনি নিশ্চিত থাকতে পারেন এই সরকার সেই পদক্ষেপই গ্রহণ করবে ইনশাআল্লাহ। এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত হবে যা তাদের শাস্তি, যারা এই দেশের অর্থ, এই দেশের জনগণের অর্থ তছরুফ করেছে। জনগণের অর্থ ফিরিয়ে নিয়ে এসে জনগণের জন্য এবং দেশের জন্য সেটি ব্যয় করা এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রী জানান, জনগণ তাদের প্রতি আস্থা রেখেছে, তাই প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর তার সরকার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো কর্মসূচি বাস্তবায়নে সচল হবে অর্থনীতি। আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজে মূল্যস্ফীতি হবে না। বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না, সেই টাকা লোকাল অর্থনীতিতে তারা খরচ করবেন। খুলনা জেলায় ই-হেলথ কার্ডের জন্য প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগ পরিকল্পনা গ্রহণ করছে। ইতিমধ্যে শুরু হয়েছে অনেক কর্মসূচি। কৃষকের সার্বিক সুরক্ষা প্রদানের জন্য সরকার কৃষক কার্ড প্রদানের উদ্যোগও গ্রহণ করেছে। এই বছরই সরকারি প্রাথমিক বিদ্যালয় ইনশাল্লাহ 2 লক্ষ শিশুর মাঝে বর্তমান সরকার বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ।
প্রধানমন্ত্রী বলেন, যারা তাকে ভোট দিয়েছেন এবং দেননি তাদের সবারই প্রধানমন্ত্রী তিনি। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। আগামী রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। আগামী রবিবার থেকে ভ্যাকসিনেশন ক্যাম্পিং আমরা ইমার্জেন্সি ক্যাম্পিং ইমার্জেন্সি মানে ভ্যাকসিনেশন কাজ আমরা আগামী রবিবার থেকে শুরু করব এবং আমরা সমস্ত ছুটি ফিল্ড লেভেলের স্টাফদের আগামীকাল থেকে আমরা প্রত্যাহার করে নিলাম। আমরা এখন 6 মাস থেকে 10 বছর দেব। লেট আস কভার দিস গ্রুপ। এরপর তো আমাদের আরো আসবে, আমরা কন্টিনিউ করব। মানে কত হলো নন স্টপ আমরা ভ্যাকসিনেশন করে যাব। আমরা আগের সরকারগুলির মতো ঘুমিয়ে থাকবো না। আমরা ইট উইল কন্টিনিউ, দ্য প্রসেস উইল কন্টিনিউ। বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে। প্রতিবেদনে দুর্ঘটনার জন্য রেলওয়ের 3টি পৃথক বিভাগের কর্মকর্তাদের দায়িত্বে চরম অবহেলা এবং বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। মঙ্গলবার রাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ তদন্ত প্রতিবেদন জমার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিবেদনে প্রকৌশল বিভাগ, লোকোমাস্টার ও স্টেশন মাস্টারের গাফিলতির বিষয়টি সুস্পষ্টভাবে উঠে এসেছে। দুর্ঘটনার মূল কারণ ছিল রেলওয়ের প্রতিষ্ঠিত বিধিমালা লঙ্ঘন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজার হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের পরে বিশ্ববিদ্যালয় থেকে কোনো প্রকার সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। গত 15 মার্চ রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলামনগর এলাকায় ভাড়া বাসায় ওই শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেন তার স্বামী ফাহিম। সিরাজগঞ্জ র্যাব 12 ও রংপুর 13-এর যৌথ অভিযানে গঙ্গাচড়া উপজেলায় জাল টাকা তৈরির একটি কারখানার সন্ধান সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানায়, বিকেলে রংপুরের গঙ্গাচড়া থানার চেংমারি এলাকায় অভিযান চালিয়ে রুবেলের বাড়ি থেকে 1,92,500 টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এর আগে গত 29 মার্চ সিরাজগঞ্জে পৃথক অভিযানে 13,15,700 টাকার জাল নোট সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়। সরকারের 5 বছরের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়েছে। দুপুরে কেরানীগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। রাঙ্গামাটিতে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে গাছের চারা রোপণ করা হয়। সরকারের নির্বাচনী অঙ্গীকার হিসেবে কুষ্টিয়ায় সড়ক বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। নরসিংদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। রাজশাহী সহ বরেন্দ্র অঞ্চলে পানির সরবরাহ ক্রমান্বয়ে নিচে নেমে যাওয়ায় খরা সহিষ্ণু উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের গম চাষ করতে কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষি বিজ্ঞানীরা। বিকালে রাজশাহী নগরীর শ্যামপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট মাঠে কৃষক মাঠ দিবসে এই আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে কৃষকদের জানানো হয়, গবেষণার মাধ্যমে হাইব্রিড গমের যে উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে তা আগের যে কোনো জাতের চেয়ে অধিক ফলনশীল এবং রোগবালাই মুক্ত। খাল খনন কর্মসূচিতে অংশ নিতে এপ্রিলে ফেনী ও ঝিনাইদহ যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এ সংক্রান্ত এক বৈঠক শেষে কথা জানান পানি সম্পদ মন্ত্রী। যে 180 দিনের কার্যসূচি যেন আমরা নির্ধারিত সময়ে, যেটি আমরা জনগণের সামনে তুলে ধরেছি, 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি কবে নাগাদ আমরা এটাকে চলমান বা দৃশ্যমান করব, সেটি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফেনী এবং ঝিনাইদহ 2টা জেলায় তিনি সরাসরি গিয়ে উদ্বোধন করবেন। অনেক জায়গায় কেউ দোকান, কেউ বাড়িঘর অনেক জায়গায় নির্মাণ করেছেন, এগুলোকে আমাদের অবমুক্ত করতে হবে এবং সেই জন্য আমরা কঠিন পদক্ষেপ হাতে নিয়ে। বর্তমানে রিজার্ভ ভালো অবস্থানে থাকলেও মূল্যস্ফীতি সন্তোষজনক নয়। এর সঙ্গে কর্মসংস্থান সংকট রয়েছে। মধ্যপ্রাচ্য অস্থিরতায় দেশের অর্থনীতিতে নতুন সংকট তৈরি হয়েছে। দুপুরে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সৃষ্ট ও সম্ভাব্য বিরূপ পরিস্থিতি মোকাবেলায় করণীয় জানতে ইলেকট্রনিক মিডিয়ায় বিজনেস এডিটরদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান।
দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, রিজার্ভ ছাড়া অর্থনীতির সব সূচকই নিম্নমুখী রয়েছে। রাজনৈতিক প্রভাবের কারণে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে এ ধরনের প্রভাব আর পড়তে দেয়া হবে না। গভর্নর বলেন, রাজস্ব আদায় বাড়াতে ক্যাশলেস লেনদেনে গুরুত্ব দেয়া হচ্ছে। অনেকগুলো ইন্ডিকেটরই খুব একটা ভালো অবস্থায় নাই। আমরা যদি দেখি যে আমাদের মূলত রিজার্ভের অবস্থা ভালো, রিজনেবল অবস্থায় আছে। আমাদের ইনফ্লেশন কিছুটা কন্ট্রোলে থাকলেও এটা খুব একটা কন্ট্রোলে আনতে পারিনি, তারপরে যথেষ্ট কন্ট্রোলে আছে এই সিচুয়েশনে। কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট ডিগ্রোথ হচ্ছে, আমাদের ইনভেস্টমেন্ট ডিগ্রোথ হচ্ছে। ধানমন্ডি লেকের হারিয়ে যাওয়া সবুজায়ন ও নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। দুপুরে ধানমন্ডি লেক পরিদর্শন শেষে তিনি বলেন, লেকের আশেপাশে গড়ে ওঠা অসংখ্য অবৈধ দোকানপাট শুধু সৌন্দর্য নষ্ট করছে না, বরং পরিবেশেরও মারাত্মক ক্ষতি করছে। এসব অনিয়ন্ত্রিত স্থাপনার কারণে লেকের স্বাভাবিক পরিবেশ ও বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়ছে। তিনি আরও জানান, খুব শিগগিরই এসব অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালানো হবে। পাশাপাশি টেকসই ও কার্যকর পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে আগামী সপ্তাহে ধানমন্ডি এলাকার বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে একটি সমন্বিত কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে বলে জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। ধানমন্ডি লেকের চারপাশের অবস্থাটা পর্যবেক্ষণের জন্য, কারণ এটাকে কোনো কমার্শিয়াল এরিয়া বানানোর জন্য বা বাজার বানানোর জন্য বা মার্কেট বানানোর জন্য কিন্তু আমরা এখানে তৈরি না। প্রকৃতি যেভাবে নর্মাল ছিল সেইভাবে থাকবে। এই ব্যাপারে আমরা ধানমন্ডির বাসিন্দা যারা আছেন, আগামী এক সপ্তাহের মধ্যে বসে, অর্থাৎ এই ধানমন্ডির লোকজন কিভাবে চায় সিটি কর্পোরেশন সেইভাবেই দেখবে। রাজধানী গুলশানে এক শিল্পপতি ফ্ল্যাট দখলকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনায় সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর 2 ছেলে সহ 4 জনের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সেফাতুল্লাহ এ আদেশ দেন। পরোয়ানা জারি হওয়া আসামিরা হলেন সামির কাদের চৌধুরী, শাকির কাদের চৌধুরী, মেরিনা ইরশাদ ও আশিকুর রহমান। বাদীপক্ষের আইনজীবীরা জানান, নির্ধারিত তারিখে আদালতে হাজির না হয় তাদের জামিন বাতিলের আবেদন করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী গুলশানের একটি ভবনে ফ্ল্যাট দখলের চেষ্টা, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন এবং বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কা লুটের অভিযোগ আনা হয়। এ ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত।